রাষ্ট্রদ্রোহ মামলা হতে চলেছে। ইউনূস সাহেব জানেন কি, চলে যাওয়া মানে কিন্তু প্রস্থান নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নিয়েছেন। তার 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছরে একটি বিশাল হিসাব রেখে গেছে, কিন্তু হিসাবের খাতাটা জনগণের সামনে খুলে দিয়ে যাননি। একটা সরকার বিদায় নেয়, নতুন একটা সরকার আসে, আর পুরনো সরকারের করে যাওয়া ভুলের এবং ভীতিকর সব চুক্তির ভার চলে আসে আপনার আমার মতন সাধারণ জনগণের কাঁধে, একবারে চুপচাপ, কোনো জবাবদিহি ছাড়াই। 2024 সালের আগস্ট মাসে ছাত্র জনতার বিপ্লবের পর যখন তিনি দায়িত্ব নিলেন, আমাদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী একজন নোবেলজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, যার গায়ে কোনো দাগ নেই। তিনি দেশটাকে মেরামত করবেন। কিন্তু 2026 সালের এই ফেব্রুয়ারিতে এসে দাঁড়িয়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম প্রশ্নের পর প্রশ্ন তৈরি হলো, আর উত্তর শূন্য। সংস্কারের কথাই বলি, 11টি সংস্কার কমিশন হয়েছিল, কিন্তু টিআইবি বলছে এটি ছিল পিক অ্যান্ড চুজ, মানে যেটা সুবিধার সেটা করো, যেটা কঠিন সেটা রেখে দাও। শিক্ষার মতন গুরুত্বপূর্ণ খাতে কমিশনই হয়নি, আর সংস্কারের ভেতরে নিজেদের লোকরাই বাধা দিয়েছে। সরকারের ভেতরে একটি অংশই সরকারকে পথভ্রষ্ট করেছে। এটা টিআইবির কথা, আমার কথা নয়। প্রথমে আসি অর্থনীতির কথায়। সরকার বলছে রিজার্ভ বেড়েছে 13 বিলিয়ন থেকে 28 বিলিয়ন ডলার, এটা সত্য। কিন্তু একই সময়ে কি হয়েছে জানেন? জিডিপির প্রবৃদ্ধি 5.8% থেকে নেমে এসেছে 3.3-এ, মানে দেশ আগের চেয়ে ধীরে এগোচ্ছে। খাদ্য মূল্যস্ফীতি 10% থেকে বেড়ে হয়েছে 14%, মানে চালের দাম, ডালের দাম, তেলের দাম সব বেড়েছে। বিশ্বব্যাংক বলছে এই 1.5 বছরে প্রায় 30 লাখ মানুষ নতুন করে চরম দারিদ্র্যে পড়েছে। 30 লাখ মানুষ, এই সংখ্যাটা একটু মাথায় রাখুন। পোশাক শিল্পের কথা বলতে গেলে 1.5 বছরে 350-র বেশি কারখানা বন্ধ, লাখ লাখ মানুষ কাজ হারিয়েছে। রিজার্ভ বাড়লেই কি দেশ ভালো থাকে? যাদের পেটে খাবার নেই তাদের কি রিজার্ভের খবর কাজে লাগে? আর রিজার্ভ বাড়বেই না বা কেন? বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সব বন্ধ বললেই চলে। বাইরের দেশ থেকে কোনো কিছু কেনাবেচা যদি না হয়, রিজার্ভ তো অটো বেড়ে যাবে, এটাই নিয়ম। বন্যার ত্রাণের 1000 কোটি টাকা কোথায় গেল? পাঠ্যপুস্তকের বাড়তি 700 কোটি টাকার হিসাব কোথায়? পদ্মা সেতুর টোল নিলেও ঋণ পরিশোধ করা হয়নি, সেই টাকাগুলো কোথায়? কোন শর্তে এই 18 মাসে রাষ্ট্রের ঘাড়ে 4.5 লক্ষ কোটি টাকার নতুন ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হলো? এত টাকা কোথায় ব্যবহার করা হয়েছে? এগুলো কোনো উত্তর দিয়ে যাননি, শুধু নীরব থেকেছেন। উনি বলেছেন ওনার প্রথম দায়িত্ব মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। ওনার জাদুকরী কথাগুলো শুনলে মনে হতো দেশে শান্তির সুবাতাস বইবে, কিন্তু বাস্তবটা কতটা ভয়াবহ। এই 18 মাসে জন্ম নিল মব ভায়োলেন্স বা মব জাস্টিস এর ভয়ঙ্কর রূপ। রাস্তার মাঝে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে মানুষ মারা হলো। আইন ও সালিশ কেন্দ্র হিসাব মতে 2024 আর 25 সালে মব সন্ত্রাসের শিকার হয়ে কমপক্ষে 293 জন মানুষ খুন হয়েছে। এর মধ্যে 2025 সালে মারা গেছে 197 জন। টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান বললেন, মব সংস্কৃতির পেছনের শক্তির কাছে সরকার আত্মসমর্পণ করেছে। যে সরকারকে আমরা গুম খুনের দায়ে উৎখাত করলাম, সেই স্বাধীন দেশে বসে আশেকের রিপোর্ট আমাদের জানাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কমপক্ষে 38 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আর পুলিশ ও কারা হেফাজতে মারা গেছেন 107 জন। এটা কি সেই মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতি ছিল? আর সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা, জাতিসংঘে দাঁড়িয়ে বুক ফুলিয়ে উনি বলেছিলেন মত প্রকাশের স্বাধীনতার কথা। কিন্তু গত বছরের ডিসেম্বর দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো আর ডেইলি স্টারের অফিসে ঘণ্টার পর ঘণ্টা ভাঙচুর, অগ্নিসংযোগ আর তাণ্ডব চলল উগ্রপন্থী গোষ্ঠীর। সরকার বাধা দেওয়ার বদলে নীরব দর্শকের ভূমিকা পালন করল। 381 জন সাংবাদিককে বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানি করা হয়েছে এই ছোট্ট একটা সময়ে। দীপুচন্দ্র, এই নামটি মনে রাখুন। ধর্মীয় অবমাননার অভিযোগে তাকে পিটিয়ে আগুন দিয়ে হত্যা করা হয়েছে এই সরকারের আমলেই।
নির্বাচনের তফসিল ঘোষণার পরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য ২০২৪ সালের আগস্ট থেকে ২৫ সালের জুন পর্যন্ত সংখ্যালঘুদের উপর ২,৪৪২টি হামলা হয়েছে, মাজার ভেঙেছে, বাউলদের তাড়িয়েছে, মুক্তিযুদ্ধের স্মারক ভেঙেছে। আর নারীর কথায় আসি, বিশ্লেষকরা বলছেন নারীর সমতার ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় ধাক্কা এসেছে এই সরকারের আমলে। খোদ ইউনূস সাহেব ২০২৫ সালের মার্চে বললেন, নারীদের উপর যে জঘন্য হামলা হচ্ছে তা উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের স্বপ্নের বিপরীত। নিজেই বললেন, তারপর কি করলেন? কিচ্ছু না। শুধু কথার উদ্বেগ প্রকাশ করলেই কি দায়িত্ব শেষ হয়? বিচারের কথা বলেছিলেন, সেটা হয়েছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটি মামলায় তড়িঘড়ি করে, যে মামলার মেরিট নিয়ে সকলেই প্রশ্ন তুলেছে। কিন্তু একই সময়ে শিক্ষক, সাংবাদিক, সাধারণ মানুষের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা হয়েছে। আশোক বলছে ২০২৫ সালে ৩৮১ জন সাংবাদিক নির্যাতিত হয়েছেন। অপারেশন ডেভিল হান্টে মোট ২২,৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়। অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছিল না। টিআইবি এর প্রশ্ন, এটা কি বিচার নাকি প্রতিশোধ? সেই প্রশ্নটা আমরাও রাখি। কারণ ইউনূস সাহেব নিজেই বলেছিলেন, বিচার হবে রাজনীতি ও প্রতিশোধের ঊর্ধ্বে। কথার কাজের মাঝে যে দূরত্ব, সেটাই সবচাইতে বড় সমস্যা। সবাইকে নিয়ে রাষ্ট্র সংস্কারের কথা বলে গত বছরে মে মাসে তারা সাময়িকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল, যেটাকে অ্যামনেস্টি আর হিউম্যান রাইট ওয়াচ বলছে সরাসরি রাজনৈতিক প্রতিশোধ। আপনি অন্যায় আর খুনের বিচার করেন, কিন্তু বিশাল একটা জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রাখা তো অন্তর্বর্তীমূলক বাংলাদেশের ধারণার সাথে চরম বেইমানি। সবচেয়ে ভয়ের আর শিউরে ওঠার মতন কাজ এই সরকার করে গেছে তাদের বিদায়বেলার ঠিক ৩ দিন আগে। ৯ ফেব্রুয়ারি রাতের অন্ধকারে আমেরিকার সাথে তারা কি গোপন চুক্তি সই করে গেছে জানেন? পোশাকের শুল্ক ২০% থেকে ১৯% করার মূলা ঝুলিয়েছে আমেরিকা। আমাদের দেশি শিল্পের গলায় দড়ি পরিয়েছে। আমেরিকায় ৪,৫০০টি কৃষিপণ্যের শুল্ক মাফ করে দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে ১৪টি বোয়িং বিমান আর $১৫ বিলিয়ন তেল গ্যাস কেনা এখন বাধ্যতামূলক। সেটি কেনা হবে কার টাকায়? আপনার আমার টাকায়। শুধু আমেরিকা না, বিদায়বেলায় চীন, তুরস্ক, ইউরোপের সাথে শত কোটি টাকার যুদ্ধবিমান ও সাবমেরিন ডিল করে এই দেশকে পরাশক্তির খেলার দাবার গুটিতে পরিণত করা হয়েছে। এতদিন আমরা যা সন্দেহ করেছিলাম, দেশের একজন প্রথম সারির আইনবিদ তা এবার প্রকাশ্যে নিয়ে এসেছেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবার খোদ রাষ্ট্রদ্রোহ অর্থাৎ সেডিশন মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ গত ২৩ ফেব্রুয়ারি সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার মানচিত্র নামের এক ইউটিউব চ্যানেলে এসে সরাসরি বোমা ফাটিয়েছেন। অ্যাডভোকেট মহসিন রশিদ স্পষ্ট ভাষায় বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার কিছু উপদেষ্টার কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘন নয়, এটা সরাসরি রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। কিভাবে? মহসিন রশিদের অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রীর পতনের পর রাষ্ট্রের একমাত্র সাংবিধানিক পদে টিকেছিলেন মাননীয় রাষ্ট্রপতি। কিন্তু এই সরকার রাষ্ট্রপতির সাথে যোগাযোগ তো রাখেইনি, বরং নীতিগত কোনো সিদ্ধান্ত তাকে সম্মানও জানায়নি। এমনকি বিভিন্ন ডকুমেন্টে চাপ প্রয়োগ করে এবং মানসিক যন্ত্রণায় ফেলে রাষ্ট্রপতির স্বাক্ষর আদায় করা হয়েছে। বঙ্গভবন ঘেরাও, প্রেস উইং অপসারণ এবং রাষ্ট্রপতিকে বলপূর্বক নামিয়ে দেওয়ার যে চেষ্টা হয়েছিল, মহসিন রশিদ প্রশ্ন তুলেছেন। এর পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাইলেন্ট সাপোর্ট বা মদত ছিল কিনা, কারণ এটা সরাসরি রাষ্ট্রের মর্যাদা আর অস্তিত্বের উপর চরম আঘাত। আর এই সবগুলো বিষয় রাষ্ট্রপতি নিজে একটি সংবাদপত্রের সাক্ষাৎকারে বলেছেন। মহসিন রশিদ ছাপ জানিয়ে দিয়েছেন, যদি অনতিবিলম্বে এসব তদন্তে কোনো নিরপেক্ষ কমিশন গঠন না করে, তবে মহসিন রশিদ নিজ দায়িত্বে ডক্টর ইউনূসকে লিগ্যাল নোটিশ পাঠাবেন এবং স্বয়ং রাষ্ট্রদ্রোহ মামলার আসামি করবেন। এমনকি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে আদালতে যে তিনি গেছেন, সেখান থেকেও ভবিষ্যতে আর কোনো দিন যেন এমন অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসতে না পারে, তার জন্য রিভিউ চাইবেন বলে তিনি ছাপ জানিয়ে দিয়েছেন। ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। রাষ্ট্র কোনো গিনিপিগ নয়, ল্যাবরেটরি নয় যে আপনার মন চাইলো আর খেললেন।
অধ্যাপক ইউনূস চুপচাপ থাকতেন। অনেকেই এটাকে তার স্বভাবজাত বা পরিশীলন ভেবেছেন। কিন্তু রাষ্ট্রপ্রধানের নীরবতা যখন সংবিধান লঙ্ঘন করা আর জবাবদিহিতা এড়ানোর ঢাল হয়ে যায়, তখন তা জাতির জন্য হয়ে ওঠে বিপজ্জনক। এখন ২০২৬ সাল, নির্বাচনে বিএনপি বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকারে এসেছে। এখন তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। দেশের সাধারণ জনগণ হিসেবে আমার প্রথম দাবি, কেন তিনি ৬৬৬ কোটি টাকা কর মাফ করলেন? কেন তার নামের সকল দুর্নীতি মামলা তদন্ত ছাড়া মওকুফ করে নিলেন? বন্যা, পাঠ্যপুস্তক, গায়েব হয়ে যাওয়া ঋণের টাকা, ধ্বংস হয়ে যাওয়া ৩৫০ পোশাক কারখানা এবং ভয়াবহ চুক্তিসহ সংবিধান লঙ্ঘনের বিষয়ে এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু করতে হবে। ডক্টর ইউনূস বিদায় নিয়েছেন, তার মানে এই নয় যে আমাদের ক্ষতিপূরণের প্রশ্নগুলো শেষ হয়ে গেছে। আজ রাজনৈতিক পালাবদল মানে অপরাধের দায়মুক্তি হতে পারে না। আমার এই ফ্যাক্ট ভিত্তিক বিশ্লেষণ কি যুক্তিসঙ্গত মনে হচ্ছে? মহসিন রশিদের করা এই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগগুলো কি যৌক্তিক নয়? আপনার সুচিন্তিত মতামত কমেন্টে আমাকে জানাবেন। এই তথ্যগুলো বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে পৌঁছানো দরকার, তাই ভিডিওটি শেয়ার করবেন। প্রশ্ন করতে শিখুন, চুপ থাকা মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।